এসএসসি ২০২৬ ব্যাচের প্রিয় শিক্ষার্থীবৃন্দ, রসায়ন ক্লাসে তোমাদের স্বাগতম। আসন্ন এসএসসি পরীক্ষায় রসায়নের মতো একটি সাবজেক্টে কিভাবে ভালো ফলাফল করা যায়, এই বিষয়টি মাথায় রেখে আমি মোট ৬টি অধ্যায়ের প্রথম ৫টি অধ্যায় অর্থাৎ তৃতীয়, চতুর্থ, পঞ্চম, ষষ্ঠ, সপ্তম অধ্যায়ে মোট ৩, ৫-এ ১৫ আর একাদশ অধ্যায়ে ৫টি অর্থাৎ মোট ২০টি লেকচার আপলোড করতে যাচ্ছি ১০ দিনে। প্রথম দিনে আজকে আমি ২টা লেকচার আপলোড করব এবং এভাবে চলতে থাকবে। এই ১০ দিনে আমি মোট ২০টা লেকচারের মাধ্যমে রসায়ন পরীক্ষার্থীদের অন্তত এটুকু বলতে পারি যে কেউ যদি মনোযোগ সহকারে এই লেকচারগুলো ফলো করে তাহলে তার পক্ষে ভালো ফলাফল করা সম্ভব। প্রিয় শিক্ষার্থীরা, সময় নষ্ট না করে আমি এখনই আ আমাদের কারিকুলামে চলে যাচ্ছি। যে প্রত্যেকটা অধ্যায়, যেমন তৃতীয় অধ্যায় প্রথম লেকচার, যেমন আমি এখানে উল্লেখ করেছি মৌলিক ও যৌগিক পদার্থ থেকে শুরু করে রাদারফোর্ড মডেল পর্যন্ত। এই বিষয়টি প্রথম লেকচারে থাকছে। দ্বিতীয় লেকচারে বোর পরমাণু মডেল থেকে ইলেকট্রন বিন্যাস এবং তৃতীয় লেকচারে থাকছে গাণিতিক সমস্যাবলী থেকে আইসোটোপের ব্যবহার। তো এইভাবে প্রত্যেকটা চ্যাপ্টার অর্থাৎ মোট তৃতীয় থেকে সপ্তম ৫টি চ্যাপ্টারে আমি ৩, ৫-এ ১৫ আর একাদশ অধ্যায়ের বিষয়বস্তুর বিস্তৃতির কারণে আরো ২টি লেকচার সংযুক্ত করেছি। মোট ২০টি লেকচারের মাধ্যমে আমি পুরো রসায়ন সাবজেক্টটাকে উপস্থাপন করব। আশা করি তোমরা এই ক্লাসটা ফলো করলে ভালো করবে। তো আমি প্রথমে আলোচনা করছি তৃতীয় অধ্যায় পদার্থের গঠন। তো এই বিশ্ব ব্রহ্মাণ্ড, যেখানে আমরা বাস করি, এই পৃথিবী সহ সমস্ত মহাবিশ্বের সবকিছু কি দিয়ে তৈরি? যা কিছু আমাদের সামনে জাগতিক যা কিছু আছে সব কি দিয়ে তৈরি? তাহলে ২টা জিনিস দিয়ে তৈরি। একটা হচ্ছে পদার্থ আর একটা হচ্ছে শক্তি। তো পদার্থের সংজ্ঞায় বলতে হবে যে পদার্থ হচ্ছে যা আয়তন দখল করে, যার একটি ভর আছে, কম হলেও অতি কম সূক্ষ্ম হলেও ভর আছে, যার ঘনত্ব আছে, আয়তন ও ভর থাকার কারণে ঘনত্ব আছে এবং যা আমরা বাস্তব উপলব্ধি থেকে অনুভব করতে পারি, তাই হলো পদার্থ। পদার্থ ২ প্রকার। কোন সেন্সে ২ প্রকার? রসায়ন আলোচনা করে যে কোনো পদার্থ বা বস্তুর আ অভ্যন্তরীণ বৈশিষ্ট্যাবলী অর্থাৎ তার উপাদানগত দিক। তো সেই হিসেবে উপাদানগত দিক থেকে পদার্থ ২ প্রকার। মৌলিক পদার্থ, যৌগিক পদার্থ। এখন প্রশ্ন হচ্ছে কোনগুলো মৌলিক পদার্থ, কোনগুলো যৌগিক পদার্থ? প্রিয় শিক্ষার্থীরা, আমাদের চারপাশে যা কিছু আছে তার যেকোনো একটা নমুনা আমরা নিয়ে ভাঙা শুরু করলাম। এখন ভাঙতে একটা পর্যায়ে গিয়ে আমরা উপনীত হব যে উম এই পর্যায়টা তো প্রশ্নই আসে না যে তা আমাদের দৃষ্টিশক্তির আ দ্বারা অনুমেয়। কারণ এটা অতি সূক্ষ্মতম একটা টিনিয়েস্ট লেভেল, একদম ক্ষুদ্রতম একটা কণা। এই কণাটিকে বহু কোটি গুণ বর্ধন করলে তবে আমাদের দৃষ্টিগোচর হয়। তো যাই হোক, এই সূক্ষ্মতম কণা, এই কণা পর্যন্ত আমরা পৌঁছে গেলাম। এখন যদি আমরা দেখি যে কোনো পদার্থ ভেঙে প্রাপ্ত সূক্ষ্মতম কণাগুলো সব একই রকম, তাদের আকৃতি একই রকম, ভরও সমান, তাহলে আমরা বলবো যে এই পদার্থটা মৌলিক পদার্থ। আর যদি দেখি ছোট বড় বা ভিন্ন আকৃতির সূক্ষ্মাতি সূক্ষ্ম কণাগুলো পাওয়া যাচ্ছে, অর্থাৎ কণাগুলোর শেপ বা আকৃতি সমান নয়, একরকম নয়, তখন আমরা বুঝবো এটা যৌগিক পদার্থ। তাহলে এই ক্ষুদ্রতম বা সূক্ষ্মতম কণাটাকে কি বলা হয়? এই কণাকেই বলা হয় অ্যাটম বা পরমাণু। তাহলে মৌলিক পদার্থের সূক্ষ্মতম কণাকে বলা হয় পরমাণু। তাহলে মৌলিক পদার্থ একই রকম পরমাণু দিয়ে তৈরি আর যৌগিক পদার্থ বিভিন্ন ধরনের পরমাণু দিয়ে তৈরি। তাহলে এখন আমরা পরমাণুর সংজ্ঞা দিতে পারি এভাবে যে মৌলিক পদার্থের সূক্ষ্মতম কণাকে বলা হয় পরমাণু। তাহলে মৌলিক পদার্থ যৌগিক পদার্থকে আমরা কিভাবে ডিফাইন করব? আমরা বলবো এভাবে যে কোনো পদার্থকে ভাঙলে বা বিশ্লেষণ করলে একই ধরনের কণা পাওয়া যায়, অর্থাৎ ওই কণা ছাড়া অন্য কোনো কণা পাওয়া যায় না, তাকে বলা হয় মৌলিক পদার্থ। আর যে পদার্থকে ভাঙলে বা বিশ্লেষণ করলে ভিন্ন ভিন্ন আকৃতির কণা পাওয়া যায়, অর্থাৎ ভিন্ন ভিন্ন মৌলের পরমাণু পাওয়া যায়, তাকে বলা হয় যৌগিক পদার্থ। এখন পরমাণুগুলো সংযুক্ত হয়ে অণু গঠন করে।
মৌলিক পদার্থের ক্ষেত্রে পরমাণু একই মৌলের পরমাণু যুক্ত হয়ে অণু গঠন করে। যৌগিক পদার্থের ক্ষেত্রে ভিন্ন ভিন্ন মৌলের পরমাণু একটা নির্দিষ্ট সংখ্যায় সংযুক্ত হয়ে অণু গঠন করে। অণু হচ্ছে পদার্থের বৈশিষ্ট্য প্রকাশক ক্ষুদ্রতম একক। অর্থাৎ কোনো পদার্থকে ভাঙলে বা বিশ্লেষণ করলে প্রাপ্ত সবচেয়ে সূক্ষ্মতম, সবচেয়ে ক্ষুদ্রতম কণা, যে কণাতে ওই পদার্থের বৈশিষ্ট্য বা ধর্মগুলো বিদ্যমান থাকে, তাকে বলা হয় অণু। প্রিয় শিক্ষার্থীরা, কোনো মৌলের নাম যদি পুরোপুরি বানান করে লেখা হয়, পদার্থকে সংক্ষেপে প্রকাশ করাটা যথেষ্ট জটিল হয়ে পড়ে। এই কারণে মৌলের নামের সংক্ষিপ্ত রূপ ব্যবহার করা হয়। তাহলে কোনো মৌলের নামের সংক্ষিপ্ত রূপকেই বলা হয় প্রতীক বা সিম্বল। যেমন হাইড্রোজেন, হাইড্রোজেন, এইচ ফর হাইড্রোজেন, তাহলে ক্যাপিটাল এইচ দিয়ে আমরা হাইড্রোজেনকে প্রকাশ করি, এইচ। অক্সিজেন, ও ফর অক্সিজেন। কার্বন, সি ফর কার্বন। এভাবে আমরা মৌলিক পদার্থের নাম একটি মাত্র অক্ষর দ্বারা প্রকাশ করতে পারি। তো কখনো কখনো দেখা যায় যে কোনো মৌলের দুই বা ততোধিক মৌলের একই অধ্যাক্ষর দিয়ে শুরু হচ্ছে, প্রথম অক্ষরটা একই। তো সেক্ষেত্রে যেমন কার্বন সি, ক্লোরিনও সি দিয়ে যদি লিখতে যাই, তাহলে কার্বন এবং ক্লোরিনকে আলাদা করা যাবে না। এই কারণে পূর্বে আবিষ্কৃত মৌলের প্রতীক অধ্যাক্ষর বা প্রথম অক্ষর হিসেবে গৃহীত হয়েছে। পরবর্তীতে যে মৌলগুলো আবিষ্কৃত হচ্ছে তাদের প্রতীক লেখার সময় অধ্যাক্ষর থাকবে ক্যাপিটাল লেটারে, এবং এর সাথে স্পষ্ট রূপে যে অক্ষরটা উচ্চারিত হবে সেই অক্ষরটা ছোট হাতের হরফে বসাতে হবে। যেমন ক্লোরিন, তাহলে সি এর সাথে স্পষ্ট রূপে উচ্চারিত হচ্ছে ল, ক্লো, এল, তাহলে সিএল। আবার কখনো কখনো ইংরেজি নাম ব্যবহার না করে ল্যাটিন নাম ব্যবহার করা হয়, কারণ ল্যাটিন আমেরিকার রাষ্ট্রগুলিতে যে মৌল আবিষ্কৃত হয়েছে তারা ল্যাটিন ভাষায় সেই মৌলের নাম দিয়েছে। ফলে ল্যাটিন হরফ আবার ইংরেজি, যে কারণে অধ্যাক্ষর হিসেবে ল্যাটিন নামের প্রথম অক্ষরটা বসাতে হয়। এক্ষেত্রেও যদি একই অধ্যাক্ষর বিশিষ্ট বিভিন্ন মৌল থাকে, তাহলে প্রথম অক্ষরের পাশে স্পষ্ট রূপে উচ্চারিত অক্ষরটি স্মল লেটারে বসিয়ে দিতে হয়, যেমন ক্লোরিন। যেমন ল্যাটিন নাম ক্যালিয়াম, পটাশিয়াম আবিষ্কৃত হয়েছে ল্যাটিন আমেরিকায়, এবং তারা পটাশিয়াম না বলে পটাশিয়ামকে বলে ক্যালিয়াম। তাহলে ক্যালিয়াম, কে ফর ক্যালিয়াম, ক্যালিয়াম। এখন ফসফরাস ইংরেজি নামের প্রতীক হিসাবে পি বসলো, ফসফরাস, কিন্তু লেড তো প্লাম্বাম, তাহলে এখানেও পি আছে। তো এই জায়গায় দেখা হয় যে এটা কয় সিলেবল, ডাইসিলেবল, অর্থাৎ দুইটা উচ্চারণ আছে, প্লাম বাম, প্লাম, পি ফর প্লাম, বি ফর প্লাম, পিবি। তো এইভাবে ইংরেজি এবং ল্যাটিন উভয় নামের ক্ষেত্রেই আমরা দেখি প্রতীক ব্যবহারের ক্ষেত্রে একই নিয়ম প্রযোজ্য। তোমাদের পাঠ্য বইয়ে পর্যায় সারণীর প্রথম 30টা মৌলের প্রতীকগুলো তোমরা জানবে, এবং তার পারমাণবিক সংখ্যা, ভর সংখ্যা, এসব কিছুই মুখস্থ করবে। এরপরে কিছু কিছু বিশেষ মৌল আছে, সেটা চতুর্থ অধ্যায় পড়ানোর সময় আমি বলবো। এবার আসি সংকেত। তাহলে সংকেত কি? তাহলে প্রতীক আসলে মৌলের নামটাকে রিপ্রেজেন্ট করে, কোন মৌল। আর সংকেত মৌলিক এবং যৌগিক পদার্থের নাম প্রকাশ করে। তাহলে প্রতীক দ্বারা আমরা মৌলের পরমাণু বুঝি, সংকেত দ্বারা পদার্থের নাম এবং অণু বুঝি। যেমন H2O দ্বারা আমরা পানিও বুঝি, আবার H2O কে আমরা পানির একটা অণু বলতে পারি। তো এখন তাহলে সংকেতকে কিভাবে আমরা সংজ্ঞায়িত করব? পদার্থের অণুকে সংক্ষেপে প্রকাশ করার পদ্ধতি সংকেত। আরো যদি স্পষ্ট করে বলা যায়, তাহলে বলতে হবে কোনো পদার্থের একটি অণুকে ওই পদার্থ গঠনকারী মৌলের প্রতীক ও পরমাণুর সংখ্যার সাহায্যে প্রকাশ করলে তাকে বলা হয় সংকেত। যেমন পানি, এখানে দুইটা মৌল যুক্ত আছে পানি গঠনের ক্ষেত্রে, একটা হাইড্রোজেন, একটা অক্সিজেন। তাহলে পানির একটা অণুতে দুইটা হাইড্রোজেন পরমাণু থাকে, ফলে এই যে দুই প্রতীকের অর্ধেকের একটু নিচে স্থান পেয়েছে। আর অক্সিজেন একটা পরমাণু, এই এক উল্লেখ না করলেও হয়, যে কারণে পানির সংকেত হয়েছে H2O। এখন আমরা তাহলে পরমাণুর সাংগঠনিক কণাগুলো একটু জানার চেষ্টা করব, যে পরমাণু কি দিয়ে তৈরি। তো পরমাণুর দুইটা অংশ, একটা হচ্ছে তার কেন্দ্রভাগ আর একটা বহির্ভাগ। কেন্দ্রভাগকে বলা হয় নিউক্লিয়াস, অর্থাৎ পরমাণুর কেন্দ্রকে নিউক্লিয়াস বলে, আর কেন্দ্রের চারিপাশে
পরমাণুর একটি সাংগঠনিক কণা ইলেকট্রন যে ফাঁকা স্থান থেকে নিউক্লিয়াসকে পরিভ্রমণ করে বা নিউক্লিয়াসের চারিদিকে ঘুরপাক খায়, এই ফাঁকা স্থান পরমাণুর কেন্দ্রে অর্থাৎ নিউক্লিয়াসে থাকে প্রোটন এবং নিউট্রন, আর নিউক্লিয়াসের চারিদিকে ঘূর্ণায়মান থাকে, ওই ফাঁকা স্থানে ঘূর্ণায়মান থাকে ইলেকট্রন। পাঠ্য বইয়ের 40 নম্বর পৃষ্ঠায় যে একটি ছোট্ট একটি চার্ট দেওয়া আছে, এই চার্টটা অত্যন্ত গুরুত্বপূর্ণ। এখানে 3টা কণার প্রতীক, চার্জ, ভর, আপেক্ষিক আধান এবং আপেক্ষিক ভর উল্লেখ করা হয়েছে। তো এটা অবশ্যই তোমরা মুখস্থ করবে। কিছু কিছু বিষয় একটু মুখস্থ করতেই হয়। ইলেকট্রনের ভর হচ্ছে 9.11 ইন্টু 10⁻28 গ্রাম। এর অর্থ হচ্ছে 9.11 10⁻7 10⁻7 10⁻7 10⁻7, অর্থাৎ 1 গ্রাম পদার্থকে যদি 1 কোটি ভাগ করা যায়, তাহলে প্রাপ্ত ক্ষুদ্রতম ভাগকে আবার 1 কোটি ভাগ করতে হবে, সেই প্রাপ্ত আরো সূক্ষ্মতম ভাগকে আরো 1 কোটি ভাগ করতে হবে, এভাবে প্রাপ্ত সূক্ষ্মতম ভাগকে আরো 1 কোটি ভাগ করতে হবে। করার পরে আমরা যে পরিমাণটা পাবো তার 9 গুণ, মোটামুটি তার 9 গুণ হচ্ছে একটা ইলেকট্রনের ভর। তাহলে কল্পনা করা যায় যে একটা ইলেকট্রনের ভর কত সূক্ষ্ম। আচ্ছা, আর একটা প্রোটনের ভর ইলেকট্রনের ভরের চেয়ে মোটামুটি 1840 গুণ বেশি। প্রোটনের ভর হচ্ছে 1.67 ইন্টু 10⁻24 গ্রাম। নিউটনের ভরও প্রায় প্রোটনের ভরের সমান, সামান্য একটু বেশি, অর্থাৎ একটা প্রোটনের ভরের সাথে একটা ইলেকট্রনের ভর যুক্ত করলে নিউটনের ভর পাওয়া যায়। তাহলে দেখা যাচ্ছে 1840টা ইলেকট্রনের ভর সমান একটি প্রোটনের ভর, আর 1841টা ইলেকট্রনের ভর সমান একটি নিউটনের ভর। প্রোটনের আপেক্ষিক ভর 1, নিউট্রন যেহেতু প্রোটনের সমানই, এ কারণে নিউটনেরও আপেক্ষিক ভর 1। অর্থাৎ হিসাবের সুবিধার্থে এই সূক্ষ্মতম পোর্শনগুলো বা অংশগুলো উল্লেখ না করে 1 উল্লেখ করা হয়। আর ইলেকট্রনের আপেক্ষিক ভর তাহলে হওয়া উচিত 1/1840, যেহেতু 1840টা ইলেকট্রনের ভর একটা প্রোটনের ভরের সমান। কিন্তু এই 1/1840ও খুব সূক্ষ্ম বা ক্ষুদ্রতম সংখ্যা হওয়ার কারণে এর মান 0 ধরা হয়। এখন আসি চার্জ বা আধানের কথা। প্রসঙ্গত উল্লেখ করি, আধান জিনিসটা কি? আধান হলো কোনো কণার এক ধরনের প্রবণতা। এই প্রবণতাটা যদি গুণগত বিশ্লেষণ করি, তাহলে আপাতত এভাবেই বলতে হবে, ইলেকট্রন প্রোটনের যে প্রবণতা তাকেই বলা হয় আধান। ইলেকট্রনের প্রবণতা যেরকম, প্রোটনের প্রবণতা ঠিক তার বিপরীত, যে কারণে একটাকে ধনাত্মক আর একটাকে ঋণাত্মক বলা হয়। কুলম্ব হলো ইলেকট্রনের আধান পরিমাপের একক। তাহলে কতটুকু আধানকে 1 কুলম্ব বলা হয়? 6.25 ইন্টু 10⁻18টি ইলেকট্রন বা প্রোটন এর আধান হলো 1 কুলম্ব। 6,25,00,000 গুণন 10,000 কোটি। এতগুলো ইলেকট্রন বা প্রোটন যদি কোনো একটি বিন্দুতে আবদ্ধ থাকে, তাহলে আমরা বলবো এই বিন্দু চার্জ হচ্ছে 1 কুলম্ব। তাহলে একটি প্রোটন বা ইলেকট্রনের আধান কত? 1/6.25 ইন্টু 10⁻18 এত কুলম্ব, সমান সমান 1.60 ইন্টু 10⁻19 কুলম্ব। তাহলে একটা ইলেকট্রন বা প্রোটনের আধান হিসেব করে পাওয়া যাচ্ছে 1.60 ইন্টু 10⁻19 কুলম্ব। এখন এই সংখ্যাটা অতি সহজে মনে রাখার জন্য আরেক প্রসঙ্গ তো উল্লেখ করি, এর চেয়ে ক্ষুদ্রতম আধান বলতে কিছু হয় না, তার জন্য এই পরিমাণকে ধরা হয় 1। তাহলে ইলেকট্রনের আপেক্ষিক আধান +1 আর প্রোটনের আপেক্ষিক আধান +1। প্রোটনেরও এর সমপরিমাণ আধান রয়েছে, তাহলে এই সংখ্যাটাকে ধরা হচ্ছে 1, এবং এটাই হলো আপেক্ষিক আধান। নিউট্রনের এর বিশেষ ধরনের কোনো ইলেকট্রন বা প্রোটনের মতো প্রবণতা নেই, যে কারণে এর চার্জ হচ্ছে 0। এখন আলোচনা করি যে এক মৌল থেকে আরেক মৌল আলাদা কিসে? পরমাণুর গঠন অনুসারে। তাহলে পরমাণুর গঠন নির্ভর করছে কিসের উপরে? পরমাণু যা দিয়ে গঠিত তার উপরে, অর্থাৎ ইলেকট্রন, প্রোটন, নিউট্রন।
তাহলে কোনো দুটি মৌলেরই একরকম পরমাণু হতে পারে না। পরমাণু হচ্ছে মৌলের স্বতন্ত্র বৈশিষ্ট্য। কোনো দুই মৌলের পরমাণু কখনোই একরকম প্রোটন সংখ্যা থাকতে পারে না। তাহলে প্রোটন সংখ্যার পার্থক্যের কারণেই পরমাণুগুলো পরস্পর থেকে ভিন্ন। যেমন ৬টি প্রোটন কোনো মৌলের পরমাণুর নিউক্লিয়াসে যদি পাওয়া যায়, তাহলে অবশ্যম্ভাবীভাবে সেই মৌলটা হচ্ছে কার্বন। অন্য কোনো মৌল হওয়ার সম্ভাবনা থাকতেই পারে না। তাহলে প্রত্যেকটা পরমাণুরই পারমাণবিক সংখ্যা ভিন্ন ভিন্ন। তাহলে এখন আমরা পারমাণবিক সংখ্যাকে সংজ্ঞায়িত করছি এভাবে: কোনো মৌলের পরমাণুর প্রোটন সংখ্যাকেই বলা হয় ওই মৌলের পারমাণবিক সংখ্যা। একে জেড দ্বারা প্রকাশ করা হয়। নিউক্লিয়াসে যে কণিকাগুলো আছে তাদের সমষ্টিকেই বলা হচ্ছে ভর সংখ্যা। প্রোটন ও নিউট্রনের যোগফলই হলো ভর সংখ্যা। ভর সংখ্যাকে এ দ্বারা প্রকাশ করা হয়। মৌলের প্রতীক যদি এক্স হয়, তাহলে এ এবং জেড এর অবস্থান। যেমন আয়রন, হাইড্রোজেন, রুবিডিয়াম, তিনটা মৌলের উল্লেখ করেছি। হাইড্রোজেনের ভর সংখ্যাও এক, পারমাণবিক সংখ্যাও এক। এর কারণ হাইড্রোজেন পরমাণুতে কোনো নিউট্রন থাকে না। তাহলে প্রোটন একটা, নিউট্রন শূন্য, 1+0=1, আর প্রোটন একটা, পারমাণবিক সংখ্যা 1। আয়রনে ভর সংখ্যা 56 আর পারমাণবিক সংখ্যা 26। অর্থাৎ আয়রনে প্রোটন আছে 26টা আর নিউট্রন আছে 30টা। ফলে 26টা প্রোটন থাকার কারণে পারমাণবিক সংখ্যা 26, আর 30টা নিউট্রন থাকার কারণে নিউট্রন 30 আর প্রোটন 26, ভর সংখ্যা হচ্ছে 56। রুবিডিয়ামের ভর সংখ্যা হচ্ছে 85 আর পারমাণবিক সংখ্যা হচ্ছে 37। তাহলে প্রোটন আছে 37টি আর নিউট্রন আছে, তাহলে 85 থেকে 37 বিয়োগ করলে আমরা নিউট্রন সংখ্যাটা পাবো। প্রিয় শিক্ষার্থীরা, কোনো মৌলের প্রতীক এবং ভর সংখ্যা ও পারমাণবিক সংখ্যার সাহায্যে তিনটা কণিকার সংখ্যা বের করতে পারি। যেমন আয়রনের প্রোটন আছে 26টা, নিউট্রন আছে 56-26, তাহলে কত হয়? 30টি। এখন ইলেকট্রন কয়টা আছে? তো যে কোনো মৌলের পরমাণু চার্জ নিরপেক্ষ, অর্থাৎ প্রোটন এবং ইলেকট্রনের চার্জ যোগ করলে যোগফল হয় 0। অর্থাৎ নিউক্লিয়াসে যে কয়টা প্রোটন থাকে, বাইরের পাওয়ার শেলে অর্থাৎ বাইরের ফাঁকা স্থানে ইলেকট্রন সংখ্যাও তার সমান থাকে। যেমন আয়রন চার্জ নিরপেক্ষ, তাহলে আয়রনের প্রোটন আছে 26টি, ইলেকট্রনও 26টি। আয়রনের নিউট্রন সংখ্যা হচ্ছে 56 - 26, 30। যদি এই প্রতীকের এই টপ রাইট কর্নারে কখনো চার্জ উল্লেখ থাকে, যেমন এখানে যদি এমন থাকে Fe3+, তাহলে বুঝতে হবে যে যে কয়টা প্রোটন এখানে উপস্থিত আছে তার সংখ্যা ইলেকট্রনের চাইতে বেশি। এই কারণে প্রোটনের আধানটা প্রকাশ পেয়েছে। তাহলে প্রোটন আছে 26টা, তাহলে এখানে 3টা প্রোটনের আধান, প্রোটনের আধান যেহেতু +1, 3টা প্রোটনের আধান হচ্ছে +3। তাহলে এখানে আমরা বলতে পারি যে প্রোটন আছে 3টা বেশি আর ইলেকট্রন আছে 3টা কম। তাহলে ইলেকট্রন সংখ্যা কত? 26 - 3, 23টা ইলেকট্রন আছে। আর যদি উল্টো এরকম দেখা যায়, যেমন অক্সাইড 2-, তাহলে এখানে আমরা বুঝবো যে প্রোটন আছে 8টা, নিউট্রন আছে 16-8, 8টা, আর ইলেকট্রন আছে 10টা। কেননা এখানে 2টা ইলেকট্রনের অতিরিক্ত আধান প্রকাশ পাচ্ছে। তাহলে নিঃসন্দেহে প্রোটনের চাইতে ইলেকট্রন সংখ্যা 2 বেশি। তাহলে ইলেকট্রন সংখ্যা হবে 8 আর 2 10। তাহলে ইলেকট্রন কম বা বেশি হতে পারে পরমাণুতে, কিন্তু প্রোটন কম বা বেশি হওয়া সম্ভব নয়, কারণ প্রোটন নিউক্লিয়াসে শক্তিশালী বলে আবদ্ধ থাকে আর ইলেকট্রন পাওয়ার শেলে শক্তি সাম্যের উপর নির্ভর করে। যে কারণে প্রোটন সংখ্যা ফিক্সড। যদি ধনাত্মক আধান থাকে তাহলে এই সংখ্যা বিয়োগ করে ইলেকট্রন নির্ণয় করতে হবে পারমাণবিক সংখ্যা থেকে, আর যদি ঋণাত্মক আধান থাকে তাহলে এই সংখ্যা পারমাণবিক সংখ্যার সাথে যোগ করে ইলেকট্রন সংখ্যা নির্ণয় করতে হবে। প্রিয় শিক্ষার্থীরা, এখন আমি আলোচনা করব যে পরমাণুর অভ্যন্তর ভাগটা কেমন। এর আগে বিজ্ঞানী জন ডাল্টন পরমাণু সম্পর্কে কিছু ইতিবাচক ধারণা দিয়েছিলেন। তো সেই ধারণাগুলিকে বলা হয় ডাল্টনের মতবাদ। কিন্তু ডাল্টনের মতবাদ পরমাণুর অভ্যন্তর ভাগকে দেখাতে সক্ষম নয়। তো এক্ষেত্রে সর্বপ্রথম বিজ্ঞানী রাদারফোর্ড 1911 সালে এ ব্যাপারে মতামত দিয়েছেন।
তিনি একটি পরীক্ষার মধ্য দিয়ে এই মতামতটা দিয়েছেন। তার এই পরীক্ষাকে বলা হয় আলফা রশ্মি বিচ্ছুরণ পরীক্ষা। তো এই আলফা রে ডিফ্র্যাকশন টেস্ট বা আলফা রশ্মি বিচ্ছুরণ পরীক্ষাটা থেকেই উনি যে সিদ্ধান্তগুলো নিয়েছেন বা যে ধারণাগুলো পেয়েছেন, সেই ধারণাগুলোকে সন্নিবেশিত করেছেন, যেটাকে বলা হয় রাদারফোর্ড পরমাণু মডেল। তাহলে আমিও একটু আলফা রশ্মি ডিফ্র্যাকশন টেস্টটা তোমাদের সামনে দেখানোর চেষ্টা করি বোর্ডে, যাতে করে তোমরা এই ধারণাটা সহজে পেতে পারো। প্রিয় শিক্ষার্থীরা, আলফা রশ্মি বিচ্ছুরণ পরীক্ষা দেখানোর পূর্বে আলফা কণা সম্পর্কে একটি ধারণা দেওয়া যাক। আলফা কণা হলো হিলিয়াম পরমাণুর নিউক্লিয়াস। হিলিয়াম পরমাণুর পাওয়ার শেল থেকে দুইটা ইলেকট্রন এক্সট্রাক্ট করে নিলে, সরিয়ে দিলে যে হিলিয়ামের নিউক্লিয়াসটি থাকে, এই নিউক্লিয়াসটাই হলো আলফা কণা। অর্থাৎ আলফা কণার মধ্যে আছে দুইটা প্রোটন এবং দুইটা নিউট্রন। তাহলে আলফা কণার আধান দুইটা প্রোটনের আধান, অর্থাৎ +2। হিলিয়াম পরমাণুর ভর সংখ্যা 4, হিলিয়ামের ভর সংখ্যা 4 আর পারমাণবিক সংখ্যা 2। তাহলে প্রোটন সংখ্যার সমসংখ্যক ইলেকট্রন ছিল দুইটা, এই দুইটা ইলেকট্রন সরিয়ে নেওয়ার পরে এই যে হিলিয়ামের নিউক্লিয়াস, যেটাকে He2+ দিয়ে প্রকাশ করা হচ্ছে, এটাই মূলত আলফা কণা। তাহলে এই দুইটা প্রোটন ও দুইটা নিউট্রনের জোটকেই বলা হচ্ছে আলফা কণা। আলফা কণা যখন গতিশীল থাকে তখন তাকে বলা হয় আলফা রশ্মি। এখন আমি মূল আলোচনায় চলে যাই যে তাহলে রাদারফোর্ড কিভাবে এই আলফা রশ্মির সাহায্যে পরমাণুর অভ্যন্তর ভাগকে দেখার চেষ্টা করেছিলেন। রাদারফোর্ড এই উদ্দেশ্যে রাদারফোর্ডের আলফা রশ্মি বিচ্ছুরণ পরীক্ষার ইকুইপমেন্ট বা উপকরণগুলো হচ্ছে, প্রথমে এখানে দেখতে পাচ্ছি আমরা একটা পাত, স্বর্ণের পাত, যেটা অত্যন্ত পাতলা। অর্থাৎ এই পাতটাকে, স্বর্ণ যেহেতু ঘাতসহ ধাতু, তাই এই পাতটাকে পিটিয়ে 0.004 মিলিমিটার এর সূক্ষ্ম পাতে পরিণত করা হয়। অর্থাৎ 1 মিলিমিটারকে 1000 ভাগ করার পরে প্রাপ্ত 4টি ক্ষুদ্রতম ভাগের সমপরিমাণ পুরু। অর্থাৎ পেঁয়াজের একটা মরা খোসার চাইতেও পাতলা। এই অবস্থায় স্বর্ণের পাত প্রায় স্বচ্ছ হয়ে যাওয়ার উপক্রম হয়। আলফা রশ্মি বিচ্ছুরণ পরীক্ষার উপকরণগুলো একটু আলোচনা করা যাক। আমরা দেখতে পাচ্ছি একটি স্বর্ণের পাত, যেটা অত্যন্ত পাতলা। স্বর্ণ যেহেতু ঘাতসহ ধাতু, তাই এটাকে পিটিয়ে 0.004 মিলিমিটার পর্যন্ত পাতলা করা সম্ভব। অর্থাৎ পেঁয়াজের মরা খোসার চেয়েও পাতলা। তার পিছনে অবস্থান করছে জিঙ্ক সালফাইড রাসায়নিক পদার্থ লেপিত আরেকটি পর্দা। স্বর্ণের পাতের সামনে আছে আলফা গান, একটি আলফা কণা নিক্ষেপক প্রযুক্তি, আর তার পেছনে আবার জিঙ্ক সালফাইড আচরণ যুক্ত আরেকটি পর্দা। এখানে জিঙ্ক সালফাইড আলোক সংবেদী পদার্থ, এর উপরে কোনো চার্জিত কণা পড়লে ইলেকট্রন আদান প্রদান ঘটে, ফলে স্পার্কিং সৃষ্টি হয়। এখন প্রতি 10,000 থেকে 1,00,000টি আলফা কণা নিক্ষিপ্ত হলে মাত্র একটি আলফা কণা ফেরত আসে, আর বাদ বাকিগুলো স্বর্ণের পাত ভেদ করে বের হয়ে যায়। স্বর্ণের পাতের একটা নির্দিষ্ট এলাকাকে চিহ্নিত করা হয়, এই এলাকায় এই পরীক্ষাটা করা হয়। পরবর্তীতে আরেকটি এলাকা চিহ্নিত করে অনুরূপ পরীক্ষা করা হয়। প্রত্যেক পরীক্ষায় একই ফলাফল পাওয়া যায়। এই আলফা কণা যেহেতু ধনাত্মক কণিকা বা চার্জ, পজিটিভলি চার্জড পার্টিকেল, তাই আলফা কণা যখনই জিঙ্ক সালফাইড পর্দাকে আঘাত করে তখনই আলোক ঝলকানি বা স্পার্কিং সৃষ্টি হয়। এই স্পার্কিং গুলো কাউন্ট করে বোঝা যায় যে কতগুলো আলফা কণা বের হয়ে গেছে স্বর্ণের পাত ভেদ করে, আর এই পরের স্পার্কিং থেকে অনুধাবন করা যায় যে কতগুলো আলফা কণা ফেরত এসেছে। এ থেকে স্বর্ণের পাত যেহেতু পরমাণু দিয়ে তৈরি আর এটা অত্যন্ত পাতলা, তাই প্রতি 10,000 থেকে 1,00,000 হিটে একটি আলফা কণা ফেরত আসা থেকে এটা স্পষ্ট হয় যে এই পাতটার বেশিরভাগই ফাঁকা। অর্থাৎ এই ফাঁকা স্থান দিয়ে চার্জিত আলফা কণাগুলো বের হয়ে যাচ্ছে। এখন একটা আলফা কণা ঘুরে আসছে কিসের জন্য? তাহলে নিশ্চয় সেই স্থানে আলফা কণার অনুরূপ আধান আছে, একটি বিকর্ষণ বলের কারণে সেটা ভেদ করে বের হয়ে না গিয়ে পেছনের দিকে ফিরে আসছে, এবং অবশ্যই তার ভর বেশি। তাহলে এই আলফা কণাগুলোর প্রত্যাগমনের কারণ কি? তাহলে নিশ্চয় স্বর্ণের পাতের যেখান থেকে আলফা কণা ঘুরে আসছে সেখানে ভারী সমধর্মী চার্জিত একটি অংশ আছে। এভাবে রাদারফোর্ড তার পরীক্ষা থেকে
স্পষ্ট সিদ্ধান্তে আসেন যে স্বর্ণের পাত যেহেতু পরমাণু দিয়ে তৈরি, তাহলে পরমাণুর বেশিরভাগটাই ফাঁকা, আর সেই কারণে এই ফাঁকা স্থান থেকে দিয়ে আলফা কণা বের হয়ে যাচ্ছে। আর অতি ক্ষুদ্রতম স্থান, টোটাল পরমাণুর 10,000 ভাগের 1 ভাগ থেকে 1 লক্ষ ভাগের 1 ভাগ পরিমাণ পরিমিত স্থানে আলফা কণার সমধর্মী আধান আছে, অর্থাৎ ধনাত্মক চার্জের অস্তিত্ব আছে। তো এভাবে রাদারফোর্ড পরমাণুর নিউক্লিয়াস আবিষ্কার করেন এবং বলেন যে পরমাণুর বেশিরভাগটাই ফাঁকা। রাদারফোর্ড এই পরীক্ষা থেকে প্রাপ্ত সিদ্ধান্তগুলোকে সমন্বিত করেন এবং এই সমন্বিত সিদ্ধান্তগুলোকেই বলা হয় রাদারফোর্ডের অ্যাটম মডেল। তার প্রথম প্রস্তাবনা হচ্ছে প্রত্যেকটি পরমাণুর একটি কেন্দ্র আছে, এই কেন্দ্রের নাম হচ্ছে নিউক্লিয়াস। নিউক্লিয়াসের ভেতরে প্রোটন ও নিউট্রন এবং বাইরের যে ফাঁকা স্থান দিয়ে আলফা কণা বের হয়ে চলে গেল, এই ফাঁকা স্থানে ইলেকট্রন নিউক্লিয়াসকে প্রদক্ষিণ করছে। আর যেহেতু আপেক্ষিকভাবে ইলেকট্রনের ভর অত্যন্ত নগণ্য, অর্থাৎ শূন্য ধরা হয়, তাই একটি পরমাণুর ভর বলতে তার নিউক্লিয়াসের ভরকেই বুঝিয়ে থাকে। পরমাণুতে নিউক্লিয়াসের পরিসর অত্যন্ত ক্ষুদ্র, তাই পরমাণুর 1 লক্ষ ভাগের 1 ভাগ থেকে 10,000 ভাগের 1 ভাগ পরিমাণ ক্ষুদ্রতম পরিমিত স্থানে নিউক্লিয়াস অবস্থান করে। সৌরজগতে সূর্যকে কেন্দ্র করে গ্রহগুলো যেভাবে আবর্তন করছে, পরমাণুতে নিউক্লিয়াসকে কেন্দ্র করে ইলেকট্রনগুলোও সেভাবে আবর্তিত করে বলে রাদারফোর্ড মত প্রকাশ করেন। এজন্য রাদারফোর্ডের মডেলকে বলা হয় সোলার সিস্টেম অ্যাটম মডেল বা সৌর মডেল। তো এক্ষেত্রে রাদারফোর্ডের যুক্তি হচ্ছে যে সৌরজগতে যখন গ্রহগুলো সূর্যের চারিদিকে ঘুরছে, তখন গ্রহগুলির ঘূর্ণায়মান গতির কারণে এর মধ্যে কেন্দ্রাতিক বলের সৃষ্টি হচ্ছে। তো ঘূর্ণন গতিশক্তির কারণে কেন্দ্র থেকে বাইরের দিকে ছিটকে পড়ার যে বল বা কেন্দ্র বহির্মুখী যে বল, তার সমান ও বিপরীত আরেকটি বল, যেটা সূর্যের মহাকর্ষ বল। অর্থাৎ সূর্য তার মহাকর্ষ বলে আবার গ্রহগুলোকে তার দিকে টেনে ধরে আছে। এভাবে সূর্যের মহাকর্ষ কেন্দ্রমুখী বলের যোগান দিচ্ছে। তো কেন্দ্র বহির্মুখী ঘূর্ণন গতিজনিত কেন্দ্র বহির্মুখী বল এবং সূর্য ও গ্রহের মধ্যবর্তী আকর্ষণজনিত কেন্দ্রমুখী বল, এই দুইটা বল সমান হওয়ার কারণে গ্রহগুলো তার কক্ষপথে অবস্থান করতে পারে। কক্ষ থেকে বিচ্যুতও হয় না, আবার সূর্যের দিকে ধেয়েও যায় না। এদিকে রাদারফোর্ড একই ঘটনার সাদৃশ্য লক্ষ্য করেন যে ইলেকট্রনগুলো যখন নিউক্লিয়াসের চারিদিকে ঘোরে, তখন ঘূর্ণন গতিশক্তির কারণে ইলেকট্রনের মধ্যেও কেন্দ্র বহির্মুখী বল সৃষ্টি হয়। আর প্রোটন এবং ইলেকট্রন বিপরীত আধান যুক্ত হওয়ার কারণে এদের মধ্যে একটি স্থিরবৈদ্যুতিক আকর্ষণ বল কাজ করে। এই স্থিরবৈদ্যুতিক আকর্ষণই প্রয়োজনে কেন্দ্রমুখী বলের যোগান দেয়। তাহলে এভাবে স্থিরবৈদ্যুতিক আকর্ষণজনিত কেন্দ্রমুখী বল আর ঘূর্ণন গতিশক্তিজনিত কেন্দ্র বহির্মুখী বল সমান হওয়ায় ইলেকট্রনগুলো নিউক্লিয়াস থেকে একটি নির্দিষ্ট ব্যবধান বজায় রেখে নিউক্লিয়াসের চারিদিকে ঘুরতে থাকে, যেভাবে সূর্যকে কেন্দ্র করে গ্রহগুলো ঘোরে। এই যুক্তিতেই রাদারফোর্ডের মডেলকে বলা হয় সোলার সিস্টেম অ্যাটম মডেল। রাদারফোর্ড মডেলের কিছু সীমাবদ্ধতা থাকতেই পারে, কারণ বিজ্ঞানী রাদারফোর্ডের এই মডেলটা সর্বপ্রথম একটি সার্থক মডেল হিসেবে প্রতীয়মান হয়। এই মডেলে রাদারফোর্ড ইলেকট্রন কক্ষপথের আকার আকৃতি সম্পর্কে সুস্পষ্ট ধারণা দেননি, বা সৌরজগতের গ্রহ উপগ্রহগুলোর সাথে যে রাদারফোর্ড তার মডেলকে তুলনা করেছেন, এক্ষেত্রে কিছুটা প্রভেদ আছে। যেমন সূর্য ও গ্রহগুলোর মধ্যে যে কেন্দ্রমুখী আকর্ষণ বল তা মহাকর্ষ বল, আর নিউক্লিয়াসের অবস্থিত প্রোটন ও বাইরের পাওয়ার শেলে অবস্থানরত ইলেকট্রনের মধ্যে যে আকর্ষণ বল, সেটা হলো স্থিরবৈদ্যুতিক আকর্ষণ বল। তবে এ ব্যাপারটা তিনি স্বীকার করেছেন। এখানে মূলত কেন্দ্রমুখী বলের ধারণা দেওয়ার ক্ষেত্রেই রাদারফোর্ড ইলেকট্রন ও নিউক্লিয়াসের সাথে গ্রহ ও সূর্যের তুলনা করেছেন। একাধিক ইলেকট্রন বিশিষ্ট পরমাণুতে ইলেকট্রনগুলো নিউক্লিয়াসে কি আলাদা কক্ষপথে পরিভ্রমণ করবে না একই কক্ষপথে পরিভ্রমণ করবে, এ বিষয়ে রাদারফোর্ডের মডেলে তেমন কিছু বলা হয়নি। ম্যাক্সওয়েলের তত্ত্বানুসারে একটি অক্ষ আধানকে কেন্দ্র করে যখন আরেকটি আধান ঘূর্ণায়মান থাকে, তখন ঘূর্ণায়মান আধানের শক্তি ক্রমাগত হ্রাস পেতে থাকে, শক্তি বিকিরণের ফলে ক্রমাগত হ্রাস পেতে থাকে। ফলে কেন্দ্রমুখী স্থিরবৈদ্যুতিক আকর্ষণজনিত কেন্দ্রমুখী বলের পরিমাণটা একই থাকে, কিন্তু ঘূর্ণন গতিজনিত কেন্দ্র বহির্মুখী বলটা ধীরে ধীরে কমতে থাকে। এর ফলে অক্ষ আধানের চারিদিকে ঘূর্ণায়মান আধানটির কক্ষপথের ব্যাসার্ধ ধীরে ধীরে কমতে কমতে একটা সময় অক্ষের সাথে মিশে যায়। অর্থাৎ ম্যাক্সওয়েলের তত্ত্ব অনুসারে নিউক্লিয়াস থেকে পৃথক করে রাখা ঘূর্ণায়মান ইলেকট্রন সম্পর্কিত রাদারফোর্ডের মডেলের কোনো অস্তিত্ব থাকে না।
কিন্তু বস্তুত এটা সমালোচনার উপযুক্ত হতে পারে না এই কারণেই যে ম্যাক্সওয়েলের এই তত্ত্বটা পরমাণুর ক্ষেত্রে কখনো সত্য হতে দেখা যায়নি। সুপ্রিয় ছাত্রছাত্রীরা, তোমরা আমি যে প্রথম লেকচারে যে কথাগুলো বললাম এগুলো সাথে তোমরা অবশ্যই রাদারফোর্ড মডেল পর্যন্ত অর্থাৎ বোর মডেলের পূর্ব পর্যন্ত ভালোভাবে রিডিং পড়বে। আর সৃজনশীলে ভালো ফলাফল করা বলতে বোঝায় যে বিষয়বস্তু সম্পর্কে তোমার ধারণা কতটুকু। বিষয়বস্তু সম্পর্কে তোমার ধারণা যদি ভালো না হয় তাহলে তোমাকে শত কৌশল শিখিয়েও কোনো লাভ হবে না। সবাই ভালো থাকবে। ধন্যবাদ সবাইকে।